ওয়েলকাম টু মাই ফোর্থ ক্লাস অন দ্য লাস্ট রাইড টুগেদার বাই রবার্ট ব্রাউনিং। দেখো আজকে আলোচনা করবো রবার্ট ব্রাউনিং এর কম্পোজ করা বিখ্যাত ড্রামাটিক মনোলগ দ্য লাস্ট রাইড টুগেদার। এই লাস্ট রাইড টুগেদার এর উপরে আগে আমি 3টে ক্লাস কমপ্লিট করেছি এবং এটা আমার 4 নম্বর ক্লাস। তুমি যদি আগের ক্লাসগুলো দেখে না থাকো তাহলে তার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তুমি অবশ্যই দেখে নাও, কেন কি আজকের ক্লাসটা বুঝতে তোমার অনেকটাই সুবিধা হবে। দেখো অ্যাকচুয়ালি আগে যে সমস্ত ক্লাসগুলো করেছি সেখানে স্ট্যান্ডার 1, স্ট্যান্ডার 2, 3, 4, 5 এন্ড 6 এই সমস্ত স্ট্যান্ডারগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা যে লাস্ট ক্লাস করেছি সেখান থেকে আমরা কি জানতে পেরেছি? সেখান থেকে আমরা জানতে পেরেছি নাম্বার 1, নো ওয়ান কুড অ্যাচিভ হিজ অ্যাচিভমেন্ট বাট দ্য স্পিকার হিমসেলফ। অ্যাকচুয়ালি স্পিকার শুধুমাত্র অ্যাচিভ করতে পেরেছেন, উনি যেটা চেয়েছিলেন তার কিছুটা হলেও উনি অ্যাচিভ করতে পেরেছেন, কিন্তু এই পৃথিবীতে বা বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ কিছু অ্যাচিভ করতে পারেননি, এটা উনি তুলে ধরেছেন এবং উনি ওনার যুক্তি তুলে ধরেছেন। নাম্বার 2, he raised some questions to prove that no one can achieve anything what she or he wants. অ্যাকচুয়ালি এই পৃথিবীতে যদি কোনো ব্যক্তি তার কিছু চাওয়া পাওয়া থেকে থাকে তাহলে সে কোনো কিছু অ্যাচিভ করতে পারেননি। ক্লিয়ার হলো কিনা? অর্থাৎ তিনি মনে যেটা ভাবছেন সেটা বাস্তবে প্রতিফলিত হয়নি, অ্যাকচুয়ালি এটা উনি বলতে চেয়েছেন। নাম্বার 3, এখানে উনি কিছু উদাহরণ তুলে ধরেছেন লাস্ট ক্লাসে যেটা আমরা আলোচনা করেছি। সেখানে দেখা গেছে যে স্টেটসম্যান এবং সোলজার এই দুজনকার উদাহরণ উনি তুলে ধরেছেন। অ্যাকচুয়ালি উনি বলতে চাইছেন যে এনারা এনাদের লাইফে কি অ্যাচিভ করতে পারলেন। ক্লিয়ার হলো কিনা? অর্থাৎ বলা যেতে পারে যে এনাদের জীবন দশায় কি ধরনের পুরস্কার পেলেন আফটার ডেথ, সেখানেই বা কি ধরনের পুরস্কার পেলেন। অ্যাকচুয়ালি এরকম কিছু প্রশ্ন উনি তুলে ধরেছেন। ক্লিয়ার? অর্থাৎ বলা যেতে পারে যে এখানে যিনি স্পিকার লাভার, উনি এটা বলতে চাইছেন যে উনি যেটা অ্যাচিভ করেছেন এই পৃথিবীতে, উনি যেটা অ্যাচিভ করেছেন এবং উনি যেটা ফিল করছেন সেটা যেন সবথেকে সুপিরিয়র, সবথেকে বেশি সুপিরিয়র। ক্লিয়ার? তার ধারে কাছে যেন কোনো অ্যাচিভমেন্ট বা কোনো রিওয়ার্ড যেতে পারবে না, এরকম উনি কিছু লজিক উনি তুলে ধরেছেন। দেখো ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন টেক্সটে যাওয়ার আগে আমি তোমাকে রিকোয়েস্ট করবো যে তুমি আমার এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কেন কি তোমার সিলেবাসে প্রেসক্রাইব করা প্রত্যেকটা টেক্সটের ভিডিও প্রতিনিয়ত তুমি আমার চ্যানেলে পেতে থাকবে। এছাড়া তুমি যদি নেতাজি ওপেন ইউনিভার্সিটি অথবা ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়ে থাকো সেক্ষেত্রে কি ইউজি কি পিজি, অথবা তুমি যদি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অ্যাসপিরেন্ট হয়ে থাকো এবং তোমার যদি অনলাইন গাইডেন্সের প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশন বক্সে আমার কন্টাক্ট নাম্বার দেওয়া আছে, তুমি যোগাযোগ করতে পারো। সো লেটস কাম টু দ্য টেক্সট। স্ট্যান্ডার্ড 7। দেখো অ্যাকচুয়ালি আগে যে ক্লাসগুলো করেছি সেখানে এটা তোমাকে আমি বলেছি যে যখন তুমি এই কবিতাটা পড়বে তখন তোমাকে এটা খেয়াল রাখতে হবে যে তোমাকে মনে করে নিতে হবে এখানে যিনি স্পিকার লাভার, উনি ওনার ডায়াসে দাঁড়িয়ে আছেন এবং ওনার সামনে অ্যাকচুয়ালি বলা যেতে পারে যে ইমাজিনারি অডিয়েন্স বসে আছেন। ক্লিয়ার হলো কিনা? সুতরাং উনি ওনার অডিয়েন্সদের বলতে চাইছেন ওনার লাভ স্টোরি, ওনার যে প্রেম কাহিনী সেটা উনি তুলে ধরতে চাইছেন এবং উনি এটা বলতে চাইছেন প্রত্যেকটা স্ট্যান্ডাতে উনি একটা করে কম্পারিজন এবং স্ট্রং কম্পারিজন উনি তুলে ধরেছেন এবং উনি বলতে চাইছেন যে আমি আমার লাইফে যেটা পেয়েছি সেটা সবথেকে সুপ্রিম দেন এনি আদার এলস। ক্লিয়ার হলো কিনা? তো এখানে স্ট্যান্ডার 7 উনি কি বলছেন দেখো, হোয়াট ডাজ ইট অল মেন পোয়েট। এখানে অ্যাকচুয়ালি উনি বলতে চাইছেন যে মাই ডিয়ার অডিয়েন্স, তোমাদের মধ্যে হয়তো কেউ না কেউ কবি থাকতেই পারো। তো আচ্ছা, যে কবি আছো তিনি কি আমাকে এটা বলতে পারেন যে হোয়াট ডাজ ইট অল, এখানে ইট মিনস হচ্ছে বলা যেতে পারে যে পোয়েম, অর্থাৎ উনি যে পোয়েট্রি লিখেছেন সেই পোয়েট্রি লিখে কি অ্যাচিভ করতে পারলেন এটা উনি প্রশ্ন করছেন ওনার সেই ইমাজিনারি যে অডিয়েন্স যারা বসে আছেন ওনার সামনে, তাদের মধ্যে যদি কোনো কবি থেকে থাকেন তাহলে উনি তাকে প্রশ্ন করছেন ডিরেক্ট। যে আমি ধরে নিচ্ছি যে আমার সামনে তো আপনারা যারা বসে আছেন আপনাদের মধ্যে হয়তো কেউ না কেউ কবি আছেন, তো আমি তাকে প্রশ্ন করতে চাইছি যে আপনি কি বলতে পারেন হোয়াট ডাজ ইট অল মিন, যে আপনি সারা জীবনে যে কবিতা লিখলেন তাহলে তার রিওয়ার্ড হিসেবে পেলেনটা কি, তার পুরস্কার কি পেলেন আপনি? ওয়েল ইওর ব্রেনস বিট ইনটু রাইমস। ওয়েল গুড, ইট ইজ ওয়েল, এটা খুব ভালো কথা যে ইওর ব্রেনস, এখানে ব্রেনস কথার অর্থ বলা যেতে পারে আইডিয়াস এন্ড ইমোশন, অর্থাৎ আপনার যে আইডিয়াস এবং আপনার যে ইমোশন সেগুলো কি হয়েছে বিট ইনটু রাইম, অর্থাৎ আপনি সেগুলোকে কবিতার আকারে প্রকাশ করেছেন। ক্লিয়ার হলো কিনা? আপনি কবিতার আকারে প্রকাশ করতে সক্ষম হয়েছেন, আপনি কবিতার আকারে প্রকাশ করেছেন। এন্ড ইউ টেল, এবং আপনি কি বলতে পারবেন এন্ড ইউ টেল, এখানে টেল মিন্স হচ্ছে এক্সপ্রেস এবং আপনি এক্সপ্রেসও করেছেন হোয়াট উই ফেল্ট অনলি, অ্যাকচুয়ালি আমরা যেটা শুধুমাত্র অনুভব করি। ক্লিয়ার হলো কিনা? দ্যাট মিন্স আপনার মধ্যে এই পাওয়ার আছে, আপনি কি করতে পারেন, আপনি কবিতা লিখতে পারেন, ইউ ক্যান কম্পোজ এ পোয়েম, আপনি কবিতা লিখতে পারেন। অন্যদের মধ্যে বা আমাদের মধ্যে উই আর কমন পিপল, আমাদের মধ্যে সেই ক্ষমতা নেই। দ্যাট মিন্স বলা যেতে পারে যে উই আর আনএবল টু কমিউনিকেট ইন ওয়ার্ডস, আমরা ওয়ার্ডস এর মাধ্যমে আমাদের যে মনের ফিলিংস, আমাদের যে মনের ইমোশন, আমাদের মধ্যে যে আইডিয়াস আছে সেগুলো আমরা এক্সপ্রেস করতে পারি না। আমাদের মধ্যে যে আইডিয়া গুলো আছে সেগুলোকে এক্সপ্রেস করার ক্ষমতা একমাত্র আপনারই আছে। ইউ টেল, দ্যাট মিন্স ইউ ক্যান এক্সপ্রেস হোয়াট উই ফেল্ট অনলি, দ্যাট মিন্স আইডিয়াস এন্ড ইমোশনস হুইচ আর ইন আওয়ার মাইন্ড, যেগুলো আমাদের মনে আছে বা আমাদের মনের মধ্যে আছে। ক্লিয়ার? তো আপনার মধ্যে সেরকম একটা সুপ্রিম পাওয়ার আছে, আপনি কি করতে পারেন, আপনি আমাদের আইডিয়াস গুলোকে, আমাদের ইমোশন গুলোকে, আমাদের ফিলিংস গুলোকে, হ্যাঁ না, যেগুলো আমরা ফিল করতে পারি সেগুলোকে আপনি কবিতার আকারে বাইরে প্রকাশ করতে পারেন। ইউ এক্সপ্রেসড, ইউ হোল্ড থিংস বিউটিফুল দ্য বেস্ট, এবং আপনি এটাও পারেন, আপনি এক্সপ্রেস করতে পারেন যে জিনিসটাকে ইউ হোল্ড, এখানে হোল্ড মিন্স বলা যেতে পারে কনসিডার, অর্থাৎ আপনি যে জিনিসটাকে মনে করেন থিংস বিউটিফুল, অর্থাৎ আপনি কোনো কিছুকে দেখলেন এবং সেটাকে ভাবলেন যে এটা হচ্ছে মোস্ট বিউটিফুল থিংস ইন দিস ইউনিভার্স, যেটা কিনা আপনার কাছে মনে হচ্ছে যে এটাই হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে বেস্ট।
বেস্ট। তো সেই সম্পর্কে আপনার এক্সপ্রেস করার ক্ষমতা আছে কবিতার মাধ্যমে, আর সেই কারণে আপনি কি করেন, এন্ড পেস দেন। এখানে পেস মিন্স বলা যেতে পারে অ্যারেঞ্জ ইনটু রেগুলার ফরমেশন, এবং আপনি সেগুলোকে অ্যারেঞ্জ করতে পারেন যেভাবে নরমালি কবিতা লেখা হয়, আপনি কবিতার আকারে সেগুলোকে অ্যারেঞ্জ করতে পারেন। পেস দ্যাট মিন্স অ্যারেঞ্জ ইনটু রেগুলার ফরমেশন, আপনি সেগুলোকে একটা আকার দিতে পারেন, অর্থাৎ যে আইডিয়াগুলো আমাদের মধ্যে আছে, আপনি যে বিউটিফুল থিংস আপনার সামনে আপনি দেখছেন তাকে বর্ণনা করতে পারেন একটা নির্দিষ্ট আকার দিয়ে, ইন রাইম, কবিতার মাধ্যমে। সো সাইড বাই সাইড, এখানে সাইড বাই সাইড মিন্স উপযুক্ত শব্দ চয়নের মাধ্যমে, ফিট ওয়ার্ডস এর মাধ্যমে আপনি তার বর্ণনা দিতে পারেন, একটা বিউটিফুল বর্ণনা, বা বলা যেতে পারে যে খুব সুন্দরভাবে আপনি বর্ণনা দিতে পারেন তার বিউটি সম্পর্কে, যাকে আপনি ভাবছেন বেস্ট ইন দিস ওয়ার্ল্ড। ক্লিয়ার হলো কিনা? চলো নেক্সট। আমি ধরে নিচ্ছি ইট ইজ সামথিং, দ্যাট মিন্স বলা যেতে পারে যে এর মধ্যে বিশেষ কিছু আছে। না, শুধুমাত্র বিশেষ কিছু নয়, নেই, ইট ইজ মাচ, এর মধ্যে অনেক কিছু আছে। বাট দেন, তথাপি, হ্যাভ ইউ ইয়োরসেলফ হোয়াট ইজ বেস্ট ফর মেন, কিন্তু আপনি কি কখনো এটা ভাবতে পেরেছেন, হ্যাভ ইউ ইয়োরসেলফ, হ্যাভ ইউ, আপনি নিজে, দ্যাট মিন্স এখানে কবিকে প্রশ্ন করছেন কে, এখানে কোন কবিকে প্রশ্ন করছেন, সেই যে ইমাজিনারি অডিয়েন্স যারা কিনা এখানে স্পিকারের সামনে বসে আছেন, তো তাদের মধ্যে কেউ না কেউ কবি আছেনই হয়তো, ধরে নিচ্ছেন ইন স্পিকার, ধরে নিচ্ছেন। তো সেই কবিকে উনি প্রশ্ন করছেন যে হ্যাভ ইউ ইয়োরসেলফ, দ্যাট মিন্স আপনি কি নিজে কখনো হোয়াট ইজ বেস্ট ফর মেন, যেগুলো আমাদের ক্ষেত্রে বেস্ট, দ্যাট মিন্স যেগুলো আমাদের ক্ষেত্রে বেস্ট, সেই জিনিসগুলো কি কখনো আপনি নিজের মতো করে পেয়েছেন? দ্যাট মিন্স এখানে বলতে চাইছেন স্পিকার যে আমি, আমার কাছে সব থেকে বেস্ট থিংস ইন দিস ইউনিভার্স ইজ রাইডিং। ক্লিয়ার? অর্থাৎ আমি যে ঘোড়ায় চড়ে যাচ্ছি আমার লেডি লাভের সাথে, এটা হচ্ছে আমার কাছে বেস্ট থিং। তো আপনি এই রাইডিং সম্পর্কে হয়তো অনেক কিছু লিখতে পারেন, যে ক্ষমতাটা আমার মধ্যে নেই, যে ক্ষমতাটা অন্য কারোর মধ্যে নেই। কেন কি উই আর কমন পিপল, যে ক্ষমতাটা আপনার মধ্যে আছে, কেন কি আপনি এক্সট্রা অর্ডিনারি। ক্লিয়ার হলো কিনা? কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন, যে ফিলিংসটা আমরা রিয়েলিটিতে অনুভব করতে পারি, ক্লিয়ার হলো কিনা, আমাদের মধ্যে যে ফিলিংসটা আছে যেটাকে আমরা রিয়েলিটিতে অনুভব করতে পারি, সেটা কি আপনি কখনো অনুভব করতে পেরেছেন নিজে? না, কখনো পারেননি। ক্লিয়ার? তারপর উনি বলছেন ইউ আর পোর, সিক এন্ড ওল্ড এর ইওর টাইম, দ্যাট মিন্স উনি বলতে চাইছেন ইউ আর পোর, দ্যাট মিন্স আপনি খুবই দরিদ্র। এখানে পোর কথাটা বলা যেতে পারে মেক লিটল মানি, অর্থাৎ আপনি সারা জীবন ধরে কবিতা লিখলেন, কবিতা লিখে আপনি পেলেনটা কি, আপনার পুরস্কারটা কি, হয়তো অল্প কিছু টাকা আপনি ইনকাম করতে পারলেন। আপনি সারা জীবন কবিতা লিখলেন, কবিতা লিখে লিখে নিজেকে অসুস্থ করে ফেলেছেন, সিক, ইউ আর সিক, আর কি করেছেন নিজেকে, ওল্ড এর ইওর টাইম, এবং সময়ের আগেই আপনি বুদ্ধা হয়ে গেছেন, দ্যাট মিন্স বলা যেতে পারে যে প্রিম্যাচুয়ারলি ওল্ড, অর্থাৎ আপনার মধ্যে যে এত রকম চিন্তা ভাবনা আপনি করে গেছেন, যে চিন্তা করতে করতে আপনি বুদ্ধা হয়ে গেছেন, দ্যাট মিন্স আপনি ওল্ড হয়ে গেছেন, আপনি এজেড হয়ে গেছেন। ক্লিয়ার? তাহলে আপনার মধ্যে কি আর রইলো, আপনি আর পেলেনটা কি, আপনার হয়তো যখন এজেড হওয়ার কথা ছিল তার অনেক আগেই আপনি এজেড হয়ে গেছেন। এই জন্যই বলা হচ্ছে এর মিন্স বিফোর, ওল্ড এর ইওর টাইম, অর্থাৎ আপনি ঠিক নির্দিষ্ট সময়ের আগেই আপনি এজেড হয়ে গেছেন, আপনি বুদ্ধা হয়ে গেছেন। এই জন্যই বলা হচ্ছে প্রিম্যাচুয়ারলি ওল্ড। ক্লিয়ার? বুঝতে পারলে এখানে? চলো নেক্সট। তারপর উনি কি বলছেন? তারপর উনি বলছেন যে আর ইউ নিয়ারার ওয়ান উইথ ইওর ওন সাবলাইম। দেখো এখানে অ্যাকচুয়ালি এই যে আর ইউ, যেটা আমরা একটু আগেই পড়লাম, ক্লিয়ার হলো কিনা, যেখানে লাইনটা এরকম ছিল, আর ইউ পোর, সিক, ওল্ড এর ইওর টাইম, তো এখানে তোমাকে লাইনটা এইভাবে পড়তে হবে যে আর ইউ নিয়ারার, দ্যাট মিন্স আপনি কি খুব কাছে সেগুলোকে পেয়েছেন, আর ইউ নিয়ারার ওয়ান, আপনি কি সেই জিনিসটাকে খুব কাছে পেয়েছেন, ওয়াইট, দ্যাট মিন্স বলা যেতে পারে এখানে প্র্যাকটিক্যালি, ইন রিয়েলিটি, বাস্তবে সেই জিনিসটাকে কি খুব কাছে আপনি পেয়েছেন, খুব কাছের করে পেয়েছেন, ইওর ওন সাবলাইম। এখানে এই যে সাবলাইম কথাটা বলতে চাইছেন, দ্যাট মিন্স ইওর লফটি আইডিয়াল, দ্যাট মিন্স বিউটি, অর্থাৎ যে জিনিসটাকে নিয়ে আপনি এত সুন্দর সুন্দর কবিতা লিখছেন, সেই জিনিসটাকে কি কখনো আপনি বাস্তবে প্র্যাকটিক্যালি অনুভব করতে পেরেছেন? না, কখনো পারেননি। দেন উই উড নেভার হ্যাভ টার্নড এ রাইম, কিন্তু প্রশ্ন হচ্ছে দেখুন, আমরা উই আর কমন পিপল, আমরা কি না, আমরা কখনোই সেটাকে কবিতার মাধ্যমে প্রকাশ করতে পারিনি। উই, দ্যাট মিন্স উই আর কমন পিপল, উই, আমরা কি, উড নেভার হ্যাভ টার্নড এ রাইম, আমরা কখনো কোনো কবিতা কম্পোজ করতে পারিনি সেই সমস্ত বিউটিকে নিয়ে, সেই সমস্ত ইমোশনকে নিয়ে, সেই সমস্ত আইডিয়ালসকে নিয়ে, সেই সমস্ত আইডিয়ালসকে নিয়ে। তথাপি আপনি যেগুলো কবিতার আকারে প্রকাশ করছেন, যে ইমোশনকে প্রকাশ করছেন, যে আইডিয়ালসকে প্রকাশ করছেন, যে বিউটিকে প্রকাশ করছেন, যেগুলো তুলে ধরছেন আমাদের সামনে, আমরা কমন পিপল হওয়া সত্ত্বেও সেগুলো প্র্যাকটিক্যালি ফিল করতে পারছি, প্র্যাকটিক্যালি অনুভব করতে পারছি। তাহলে আপনি কি পেলেন? আমাদের থেকে তো আপনি অনেক কিছু কম পেলেন, এবং আপনার থেকে তো আমরা অনেক কিছু বেশি পেলাম। তারপর আবার কি বলছেন, সিং, রাইডিং ইজ এ জয়। আপনি হয়তো এটা বলতে পারেন যে রাইড করাটা একটা খুব আনন্দের ব্যাপার, আপনি হয়তো এটা নিয়ে অনেক কবিতা লিখে ফেলবেন। সিং, দ্যাট মিন্স এখানে কোন কবিতা কম্পোজ করার ক্ষেত্রে বলা হচ্ছে কি সম্পর্কে, রাইডিং ইজ এ জয়, দ্যাট মিন্স অর্থাৎ ঘোড়ায় পিঠে চেপে রাইড করাটা আবার বিলাভেডের সাথে, এ আনন্দ তো কখনোই বলা যেতে পারে যে তার একে কোনো লিমিট করা যেতে পারে না, অর্থাৎ আনলিমিটেড একটা জয়, হেভেনলি জয়। আপনি হয়তো এই ব্যাপারে অনেক কিছু লিখে ফেলতে পারেন আপনার কবিতার মাধ্যমে, কিন্তু আপনি কি কখনো বাস্তবে রাইড করতে পেরেছেন? রাইড করার যে আনন্দ, সেটা কি আপনি কখনো বাস্তবে উপভোগ করতে পেরেছেন? না, কখনো পারেননি। ফর মি আই রাইট, আর আপনি আমার ক্ষেত্রে দেখুন, ফর মি, আমার ক্ষেত্রে, আই রাইট, আমি সেটাকে বাস্তবে উপভোগ করছি। তাহলে অ্যাকচুয়ালি উনি এখানে কবিদের ক্ষেত্রে প্রশ্ন
তুলে দিলেন যে তোমরা কবি হয়ে করলে এটা কি লাইফে? ক্লিয়ার হলো কিনা? তোমরা তো বাস্তবে কোনো কিছু ফিল করতেই পারো না, বাস্তবে কোনো কিছু উপভোগ করতে পারো না, তোমরা শুধু কবিতার মাধ্যমেই তোমাদের আইডিয়াস, তোমাদের ইমোশন, তোমাদের আইডিয়ালস, তোমাদের বিউটি, সেগুলোকে তুমি তুলে ধরতে পারো। ক্লিয়ার হলো কিনা? চল নেক্সট দেখো স্ট্যান্ডার্ড 8। এখানে কি বলা হচ্ছে? এখানে আবার উনি আরেকটা কম্পারিজন দিচ্ছেন। কি কম্পারিজন? এন্ড ইউ গ্রেট স্কাল্পচার, এবং বলছেন যে মাই ডিয়ার অডিয়েন্স, আপনাদের মধ্যে হয়তো এরকম কেউ আছেন যিনি কিনা খুব সুন্দর সুন্দর মূর্তি তৈরি করতে পারেন, যিনি কিনা খুব সুন্দর সুন্দর ভাস্কর্য তৈরি করতে পারেন, স্কাল্পচার, যিনি কিনা ভাস্কর্য তৈরি করতে পারেন। গ্রেট স্কাল্পচার, দ্যাট মিন্স এমিনেন্ট স্কাল্পচার। হয়তো আপনাদের মধ্যে এরকম কেউ আছেন যিনি কিনা একজন বিখ্যাত স্কাল্পচার, খুব সুন্দর সুন্দর ভাস্কর্য তৈরি করতে পারেন। কিন্তু এর পরের প্রশ্নটা আমি তাকে করছি কি, ইউ গিভ এ স্কোর অফ ইয়ার্স। এখানে এ স্কোর কথার অর্থ 20। আপনি কি করেছেন? আপনি আপনার জীবনের মূল্যবান 20টা বছর আপনি দিয়ে ফেলেছেন কাকে? টু আর্ট। অর্থাৎ বলা যেতে পারে যে ইউ গেভ, দ্যাট মিন্স ইউ আর ডিভোটেড। ক্লিয়ার হলো কিনা? ইউ আর ডিভোটেড, আপনি ডিভোটেড, আপনি পুরোপুরি ভাবে নিজেকে উৎসর্গ করে দিয়েছেন। নিজের জীবনের এই স্কোর অফ ইয়ার্স, নিজের জীবনের 20টা বছর আপনি উৎসর্গ করে দিয়েছেন। কাকে দিয়েছেন? আর্টকে, অর্থাৎ শিল্পকলাকে উৎসর্গ করে দিয়েছেন। এখানে আর্টকে পার্সনিফাই করা হচ্ছে। আর স্লেভ, আপনি তার দাসত্ব করেছেন। কার দাসত্ব? এখানে আর্টের দাসত্ব। ঠিক যেমন একজন স্লেভ তার মাস্টারের দাসত্ব করে, ক্লিয়ার হলো কিনা? ঠিক একই রকম ভাবে আপনার মাস্টারকে, আপনার মাস্টার হচ্ছে আর্ট, আর এবং আপনি তার স্লেভ। সুতরাং আপনি কি করেছেন? আপনার জীবনের মূল্যবান 20টা বছর দাসত্ব করে কাটিয়েছেন। কার? কোন আর্টের দাসত্ব করে কাটিয়েছেন। ক্লিয়ার হলো কিনা? এন্ড তার ফলে আপনি খুব ভালো জিনিস ইনভেন্ট করেছেন, আবিষ্কার করতে পেরেছেন, খুব সুন্দর সুন্দর মূর্তি আবিষ্কার করতে পেরেছেন। এন্ড দ্যাট ইজ ইওর ভেনাস। আমরা জানি ভেনাস কি? ভেনাস বলা যেতে পারে গডেস অফ লাভ এন্ড বিউটি। আপনি খুব সুন্দর একটা মূর্তি তৈরি করেছেন। কার? না এই ভেনাসের। দ্যাট ইজ ইওর ভেনাস। আপনি যে এই 20টা বছর আর্টের প্রতি পুরোপুরি ভাবে ডিভোটেড ছিলেন, নিজেকে স্যাক্রিফাইস করে দিয়েছেন আর্টের প্রতি, তার মূল্য হিসেবে আপনি কি করতে পেরেছেন? তার ভ্যালু হিসেবে আপনি কি করতে পেরেছেন? তার ফলস্বরূপ আপনি কি করতে পেরেছেন? অ্যাকচুয়ালি আপনি একটা মূর্তি খুব সুন্দর স্থাপন করতে পেরেছেন। মোস্ট বিউটিফুল ফিগার অথবা মোস্ট বিউটিফুল ইমেজ, সেটাকে আপনি ক্রিয়েট করতে পেরেছেন। সেটা ভেনাস, দ্যাট মিন্স গডেস অফ লাভ এন্ড বিউটি। অর্থাৎ এরকম একটা মূর্তি আপনি তৈরি করতে পেরেছেন। কিন্তু ওয়েন্স উই টার্ন টু ইয়ন্ডার গার্ল দ্যাট ফোর্টস দ্য বার্ন। কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কি করব যখন, ওয়েন দ্যাট মিন্স হোয়েন, যখন আমরা উই টার্ন, আমরা দেখব কার দিকে? টু ইয়ন্ডার গার্ল, কোন একজন যুবতী যে কিনা বলা যেতে পারে দ্যাট ফোর্টস। এখানে ফোর্টস মিন্স ওয়াক অ্যাক্রস, অর্থাৎ হেঁটে যাওয়া। যে কিনা হেঁটে যাচ্ছে বা পেরিয়ে যাচ্ছে কাকে? যে কিনা পার হয়ে যাচ্ছে দ্য বার্ন। বার্ন মিন্স হচ্ছে স্ট্রিম, ছোট ঝর্ণা। যখনই আমরা দেখবো যে কোনো একজন যুবতী সে একটা ছোট ঝর্ণা হেঁটে পেরিয়ে যাচ্ছে, তখন আমরা কি করব? তখন উই অ্যাকুইসেস, দ্যাট মিন্স আপনি হয়তো আমার সাথে একমত হবেন। অ্যাকুইসেস মিন্স এগ্রি উইথ, আমার সাথে একমত হবেন। কি? শ্যাল আই রিপাইন। এখানে রিপাইন কথার অর্থ ডিসপেয়ার, হতাশ হয়ে যাওয়া, রিগ্রেট, দুঃখ প্রকাশ করা। তো আমরা তখন কি করব? যে আপনার ওই যে বিউটিফুল যে ইমেজ, বিউটিফুল যে আপনি ভাস্কর্য তৈরি করেছেন তার দিকে দেখবো না, তা আমরা দেখবো কার দিকে? তখন অবশ্যই আমরা দেখবো যে ওই বিউটিফুল গার্ল, যে মেয়েটা কিনা এই ঝর্ণাটা হেঁটে বেরিয়ে যাচ্ছে, তখন সেই বিউটিটার দিকে আমরা দেখবো। সুতরাং আপনার এই যে বিউটিফুল যে কালচার, সেটার দিকে কিন্তু আমরা কখনোই দেখবো না। তো যদি আমরা না দেখি বা যদি আমি না দেখি, তাহলে শ্যাল আই রিপাইন, তাহলে এ ব্যাপারে কি আমার দুঃখ প্রকাশ করতে হবে যে কেন আমি দেখলাম না আপনার এই সুন্দর ভাস্কর্যটাকে? এটা তো কখনোই হবে না। ক্লিয়ার হলো কিনা? তাহলে কি বলতে চাইছেন যে অ্যাকচুয়ালি আপনার জীবনের যে 20টা বছর আপনি আর্টের প্রতি দিয়ে দিলেন এবং এত বড় সুন্দর একটা মূর্তি তৈরি করলেন, তা সত্ত্বেও আমরা উই আর কমন পিপল, আমরা কিন্তু আপনার সেই বিউটিফুল ওয়ার্কস কে দেখবো না। আমরা কাকে দেখবো? কোন একজন ইয়ং গার্ল যে কিনা একটা ঝর্ণা হেঁটে পেরিয়ে যাচ্ছে, সেই বিউটিকে আমরা দেখবো, সেই রিয়েল লিভিং গার্লকে কিন্তু আমরা দেখবো। আর এর জন্য আমরা কিন্তু কোন রকম কোনো দুঃখ প্রকাশ করবো না। ক্লিয়ার? এর জন্য কিন্তু আমরা কোন রকম কোনো আফসোস করবো না। তার কারণ যে কেন আমি আপনার এই ভেনাসের মূর্তিটা দেখলাম না। ক্লিয়ার হলো কিনা? তারপর উনি কি বলছেন? হোয়াট ম্যান অফ মিউজিক। তারপরে উনি আবার বলছেন যে অ্যাকচুয়ালি মাই ডিয়ার অডিয়েন্স, আপনাদের মধ্যে হয়তো কোনো না কোনো মিউজিশিয়ান আছেন। ম্যান অফ মিউজিক, দ্যাট মিন্স বলা যেতে পারে মিউজিশিয়ান। তো উনি বলছেন যে আপনাদের মধ্যে হয়তো কেউ না কেউ কোনো মিউজিশিয়ান আছেন যে কিনা ইউ গ্রোন গ্রে, যে কিনা পুরোপুরি এখন বলা যেতে পারে এজেড হয়ে গেছে। এখানে গ্রে মিন্স বলা যেতে পারে ওল্ড, অর্থাৎ গ্রোন ওল্ড, অর্থাৎ বৃদ্ধ হয়ে গেছে। কিসের ক্ষেত্রে? উইথ নোটস, দ্যাট মিন্স বলা যেতে পারে উইথ নোটেশন, অর্থাৎ সুর দিতে দিতে, গান কম্পোজ করতে করতে উনি বয়স্ক হয়ে গেছেন, উনি এজেড হয়ে গেছেন, উনি বুদ্ধা হয়ে গেছেন। এন্ড নাথিং এলস টু সে, এবং ওনার কাছে আর কোন রকম কোনো কিছু বলার মতো নেই, কোনো কিছু করার মতো নেই। ক্লিয়ার? নাথিং এলস টু সে, উনি আর কিছু বলতে পারেন না, উনি আর কিছু করতেই পারেন না। উনি শুধু কি করে গেছেন? উনি শুধু মিউজিক কম্পোজ করে গেছেন, এবং এই করতে করতে উনি ওনার পুরো জীবনটাই কাটিয়ে ফেলেছেন, এবং এট প্রেজেন্ট উনি এখন বুদ্ধা হয়ে গেছেন, দ্যাট মিন্স ওল্ড হয়ে গেছেন। ইজ দিস ইওর সোল প্রেজ ফ্রম এ ফ্রেন্ড? মাই ডিয়ার মিউজিশিয়ান, আপনি কি এটা বলবেন? ইজ দিস ইওর সোল প্রেজ? আপনার কি একমাত্র এটাই উদ্দেশ্য ছিল ফ্রম এ ফ্রেন্ড, যে কোনো ফ্রেন্ডের কাছ থেকে আমি প্রশংসা পাবো? দ্যাট মিন্স আমি এত সুন্দর একটা মিউজিক কম্পোজ করেছি, সেটার কি প্রশংসা শুধু আমার ফ্রেন্ডদের কাছ থেকে পাবো? আপনি কি এটাই আশা করেন? ইজ দিস ইওর সোল প্রেজ, অর্থাৎ একমাত্র প্রশংসা যেটা কিনা আপনি পেতে চাইছেন ফ্রম এ ফ্রেন্ড, আপনার কোনো নিয়ারেস্ট
এন্ড ডিয়ারেস্ট কোনো ফ্রেন্ডের কাছ থেকে। ক্লিয়ার? দ্যাট মিন্স দেখো আমরা আমাদের লাইফে যখন কোনো কিছু প্রথম কাজ করি সেটা কি করি, আমরা সঙ্গে সঙ্গে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করি এবং তারা বলে ভালো কি খারাপ। তো এখানে যেন স্পিকার উনি সেটাই বলতে চাইছেন যে মাই ডিয়ার মিউজিশিয়ান, আপনি তো সারা জীবনটা কাটিয়ে ফেলেন মিউজিক কম্পোজের ক্ষেত্রে, নোটেশনের ক্ষেত্রে, কিন্তু প্রশ্ন হচ্ছে সারা জীবন আপনি আর কিছু করেননি, আপনি আর কিছু করতে চানও না, সুতরাং এই ব্যাপারে আপনি আর কিছু বলতেও চান না, কিন্তু আপনার লাইফের কি একটাই মাত্র উদ্দেশ্য যে আপনি যে মিউজিক কম্পোজ করলেন, আপনি যে গান তৈরি করলেন, সেটার জন্য যে প্রশংসা সেটা শুধুমাত্র আপনার ফ্রেন্ডদের কাছ থেকে পাবেন? আপনার কি এটাই লাইফের উদ্দেশ্য? ক্লিয়ার? চলো নেক্সট। তারপর উনি বলছেন গ্রেটলি হিজ অপেরাস স্ট্রেন ইন্টেন্ট। এখানে ইন্টেন্ট মিন্স হচ্ছে এম এট, অর্থাৎ লক্ষ্য। তাহলে লক্ষ্য কি? আপনি হয়তো খুব বুদ্ধিমত্তার সহকারে কোন মেলোড্রামাতে কি করেছেন, মিউজিক দিয়েছেন গ্রেটলি, দ্যাট মিন্স বলা যেতে পারে যে উইথ এক্সেলেন্স। ক্লিয়ার? খুব সুন্দরভাবে, খুব বুদ্ধিমত্তার সহকারে, খুব সুন্দরভাবে হিজ অপেরাস স্ট্রেন, দ্যাট মিন্স বলা যেতে পারে এখানে অপেরা মিন্স মেলোড্রামা, কোন মেলোড্রামাতে আপনি কি দিয়েছেন, কোন মিউজিক দিয়েছেন, এন্ড ইন্টেন্ট, এবং এটাই হচ্ছে আপনার লক্ষ্য। কিন্তু আপনি একটা জিনিস ভেবে দেখুন, পুট ইন মিউজিক উই নো হাউ ফ্যাশন সেন্ট, কিন্তু আমরা জানি যে পুট ইন মিউজিক অর্থাৎ এই যে কম্পোজ করাটা, গান কম্পোজ করাটা, এটা কিন্তু দীর্ঘস্থায়ী হয় না। উই নো, আমরা জানি, হাউ ফ্যাশন এন্ড, অর্থাৎ বলা যেতে পারে যে গানের যে টোন, গানের যে বলা যেতে পারে যে নোটেশন, সেটা কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হবে। তো সুতরাং আপনি যে গানটা এখন কম্পোজ করলেন, যেটা বর্তমান টাইমে ফেমাস, সেটা আফটার 10 ইয়ার সেটা ফেমাস থাকতেও পারে, নাও পারে। ক্লিয়ার হলো কিনা? যেমন ধরো বলা যেতে পারে যে 90-এর দশকে কি ছিল, তখন বেশ ভালো রোমান্টিক গান পাওয়া যেত। ক্লিয়ার? বিভিন্ন গায়ক গায়িকারা সুন্দর সুন্দর রোমান্টিক গান গাইতেন। তারপরে কি চলে এলো? তারপরে চলে এলো হানি সিং। ক্লিয়ার? তো এখন আবার কাঁচা বাদাম। তাহলে এই যে ব্যাপারগুলো, দ্যাট মিন্স যত বিউটিফুল সং হোক না কেন, সেটা কিন্তু চেঞ্জেবল, পার্মানেন্ট নয়। এটাই উনি বলতে চাইছেন। পুট ইন মিউজিক উই নো হাউ ফ্যাশনস এন্ড, অর্থাৎ অন্তিম পর্যায়ে গিয়ে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। ক্লিয়ার হলো কিনা? তার মানে তুমি এরকম বলতে পারো হিজ মিউজিক এইমড এট গ্রেটনেস বাট ইজ ফরগটেন সুন ফর ফ্যাশন চেঞ্জ। কেন কি মানুষের মধ্যে যে চিন্তা ভাবনা, সেই ফ্যাশন যখনই চেঞ্জ হবে, তাহলে সেই মিউজিক তার মধ্যে যত গ্রেটনেসই থাকুক না কেন, সেটা কিন্তু ফরগটেন হয়ে যাবে। ক্লিয়ার? সেটা কিন্তু মানুষ ভুলে যাবে, না হয় কাঁচা বাদাম নিয়ে মেতে থাকবে। বুঝা গেল? তো সেই কারণে আই গেভ মাই ইয়র, আপনি আপনার লাইফটা শেষ করে দিলেন, আপনি বুদ্ধা হয়ে গেলেন, কিন্তু আপনি পেলেনটা কি? কিছুই পেলেন না। আপনাকে কেউ মনে রাখবে না। কিন্তু আমার ক্ষেত্রে দেখুন না, আই গেভ মাই ইয়র, আমি শুধু আমার লাইফের শুধুমাত্র যৌবন কালটা দিয়েছি। আই গেভ মাই ইয়র, আমি শুধু আমার লাইফের যৌবন কালটা দিয়েছি, বাট উই রাইড ইন ফাইন, কিন্তু ফাইনালি খুব সুন্দর ভাবে উই রাইড, আমরা রাইড করছি। দ্যাট মিন্স আমি শুধু যৌবন কালটা দিয়েই আমি আমার রিওয়ার্ড পেয়ে গেছি, আমি আমার অ্যাচিভমেন্টকে অ্যাচিভ করতে পেরেছি। বাট আপনি কোন অ্যাচিভমেন্ট অ্যাচিভ করতে পারলেন? ক্লিয়ার? আই থিঙ্ক আজকের ক্লাস সম্পর্কে তোমার কোথাও কোনো রকম ডাউট নেই। যদি কোথাও কোনো রকম ডাউট থেকে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি আমার নেক্সট ক্লাসে তোমার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ।